This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপাল বড় সুবোধ বালক, খুব ভালো ছেলে। বাবা মা যা বলে একদম অক্ষরে অক্ষরে তা পালন করে। বাড়ির থেকে স্কুল না, তখন পাঠশালা, বাড়ির থেকে পাঠশালা, সেখান থেকে শুধু বাড়ি, যেখানেই যায় গোপাল সেখানেই ভেরি ভেরি গুড বয় যাকে বলে। কিন্তু রাখাল গোপালের মতো নয়, সে রাখাল আবার ভয়ঙ্কর দুষ্টু ছেলে। পাঠশালায় গোপালের দেখা দেখি রাখালও বইটই খুলে বসে, ঠিকই পড়াশুনো করে নাকি? একদম না, কারণ মনই তো বসে না। রাখাল এত উৎপাত করে যে কেউ তাকে ভালোবাসে না। কিন্তু গোপালকে দেখুন, পুরো উল্টো, সবাই ভালোবাসে। সেই কবে এই গল্পটা বর্ণপরিচয়ে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে। দেখুন, বিদ্যাসাগর মশাই লিখেছিলেন যে রাখালের মতো হওয়া উচিত না। তৃণমূলের এই 21শে জুলাইয়ের সভা দেখে মনে হলো তারাও চাইছেন বর্ণ পরিচয়টাকে তাদের দলের নেতা কর্মী সবাই খুব ভালো করে পড়ুন। তাদের দলের কেউ যেন ওই রাখালের মতো না হয়, সবাই যেন ওই গোপালের মতো সুবোধ হয়। হয়তো বটে, কিন্তু মুশকিল হচ্ছে হবে কি করে। এই বিদ্যাসাগরের গোপাল ছাড়াও আরেকজন গোপালের কথা জানেন তো, যিনি ছোটোবেলায় মাখন টাকন চুরি করে খেতেন, আর যে গোপালের কথা মাথায় রেখে লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন জেল যাত্রা নাকি তাদের মতো যাদব নেতাদের কাছে তীর্থযাত্রার মতো। বুঝতে পারছেন তো কোন জিনিসটার থেকে কে যে অনুপ্রেরণা পান আর কোন কাজের অনুপ্রেরণা পান, সেটা তো চট করে বোঝা যায় না। কিন্তু এই বাংলায় দেখুন, লালু প্রসাদ যাদবের মতো যাদব রাজনীতি নেই, কিন্তু রাজনীতির লোকজনের জেল যাত্রাটা আছে। সে কবে গোপালকে দড়ি দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে দরজা টরজা দিয়ে আটকে রাখা হতো, আজকে তার একটা বেটার সংস্করণ আছে, তাই না? জেল। হ্যাঁ, অবশ্য গোপালেরও তো জন্ম জেলের মধ্যেই, মানে জেলের সাথে একটা অসম্ভব ভালো সম্পর্ক রয়েছে। সে যাই হোক, এখানকার লোকজনের, মানে এখানকার রাজনীতির লোকজনের, তাদেরও কিন্তু এই জেল যাত্রাটা আছে। এই জুন মাসে নবান্নে প্রেস কনফারেন্সে বসে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন তার টাকা তোলার মাস্টারের দরকার নেই, মনে পড়ছে? তার জনসেবক চাই। এই কথাটা যারা মাথায় রাখবেন, আগামী দিনে তৃণমূল তাদেরই টিকিট দেবে, আর যারা মাথায় রাখবেন না তাদের তিনি জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কী বললেন, ওটারই একটা এক্সটেন্ডেড ভার্সান বললেন তিনি বিত্তবান চান না, বিবেকবান চান। তিনি চান যারা গরিব তারা যেন গরিবই থাকেন, কেউ যেন লোভ না করে। আচ্ছা, লোভ করলে কি হবে সেটাও তো বোঝার দরকার। তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিধায়ক, সাংসদ পর্যন্ত সর্বস্তরের নেতানেত্রীকে কিন্তু তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া ভাষা, একদম নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছেন। বলেছেন তিনি অ্যাকশান নেবেন। কি অ্যাকশান? নবান্নের প্রেস কনফারেন্সের কথা মনে করুন, আগেই তিনি বলে দিয়েছিলেন কথা না শুনলে জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন, মানে দলের বাইরে বার করে দেবেন। অর্থাৎ যারা কথা শুনবেন না, তৃণমূলের খাতা থেকে তাদের নাম কাটা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই বোঝাতে চেয়েছেন। ইন্টারেস্ট বিষয় কি জানেন? ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একা নন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরেকজনও বলেছেন কথা না শুনলে নেতাকর্মীদের নামটা জাস্ট কেটে দেবেন। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন, কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের এলাকায় যদি বিধানসভা ভোটে তৃণমূল লিড না পায়, তাহলে সেই কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবার তার মধ্যে লোকসভা ভোটের কথাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেখানটাতে মানে এই উপনির্বাচনগুলো ছাড়াও লোকসভা ভোটেও তো অনেক জায়গাতেই তৃণমূল লিড পায়নি, তাদের বিরুদ্ধেও তার মানে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারছি, বুঝলেন তো, এখন তৃণমূলে শুধু তরোয়াল চলবে। এক পাশে
অভিষেক তরোয়াল চালাবেন ওই দলের কাঁটাগুলোকে কাটতে বা ব্যর্থদের কাটতে, আর এপাশে মমতা বন্দ্যোপাধ্যায় তরোয়াল চালাবেন যারা ওই বিত্তবান তাদের কাটতে। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, দুজনেই তরোয়াল চালাবেন, একই দিকে চালাবেন, এবার কাটতে কাটতে দুটো তরোয়ালে আবার ঠোকাঠুকি লেগে যাবে না তো, বলা তো যায় না। আর এই ঠোকাঠুকি থেকেই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়। খেয়াল রাখবেন আরও একটা বিষয় আছে, কোথাও গিয়ে যদি টার্গেটটা কমন হয়ে যায়, মানে যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বলে মনে করছেন, যাদের কথা তিনি বলেছেন যে যারা দলের কাঁটা, যারা ঠিকমতো কাজকর্ম করেন না, তাদের মধ্যে পুরপ্রধান আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, মুশকিল হচ্ছে তাদের মধ্যে আবার বিত্তবানও আছেন। এবার যদি দেখা যায় তৃণমূল নেত্রী সুতরাং তাদেরই টার্গেট করেছেন, অর্থাৎ দুজনেরই টার্গেট সেম হয়ে গেল, তখন কী হবে বলুন তো? তরোয়াল তো নামবেই, কাঁটা তো পড়বেই, এক যাত্রায় পৃথক ফল হবে না। এবং দুজনেই যখন একই কাজ করবেন বলেছেন, তখন ওই রাজপুতের তরোয়ালের মতো একবার উঠলে রক্ত না দেখে থামে না আর কি, সেরকম আর কি, তরোয়াল পড়বে। কিন্তু কারটা আগে পড়বে বলুন তো? ফটো ফিনিশে দেখতে হবে কার তরোয়ালটা আগে নামলো। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং সত্যি কথা বলতে কি, যা বুঝছি এই ক্ষেত্রে অন্তত খুব ক্লোজ লড়াই হতে চলেছে। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই কাটাকুটির ছকটা স্পষ্ট করে দেওয়া হলো। একদিকে যেমন জেসিবি জয়ন্ত জামালদের নির্দ্বিধায় কেটে দেওয়ার ইঙ্গিত মিলল, তেমনি সংগঠনের কাজে ম্রিয়মান, নির্লিপ্ত বা নিষ্ক্রিয়দেরও কেটে ফেলার বার্তা দেওয়া হলো। বার্তাটা একদিকে দিলেন সভানেত্রী, আর একদিকে দিলেন সেনাপতি। একুশের মঞ্চের সারমর্ম কাটাকুটি হবে, খেলাও হবে। কাটাকুটি হবে দুর্নীতি, হার এবং আত্মতুষ্টির বিরুদ্ধে। পরাজয়ের খতিয়ানে কাটাকুটি করবেন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে ডানা কাটবেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। মানুষের বন্ধু, মানুষের পাশে। মানুষ দুহাত তুলে পাশে থাকলেও শাসক নেতারা সবাই মানুষের পাশে থাকছেন কি? ভোটের ঝুলি উজাড় হলেও দিকে দিকে অরাজকতার কোলাজগুলো এড়িয়ে যাওয়া যাচ্ছে কি? প্রভাব পড়ছে মানুষের মনে করছে শাসক শিবির। তাই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই টার্গেট ফিক্সড করা হলো। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। কলকাতা পুরসভায় 50-এর কাছাকাছি ওয়ার্ডে পিছিয়ে পড়া হোক, বা বিধাননগরে 41টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে বিজেপির এগিয়ে যাওয়া, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসনদের ওয়ার্ডে পিছিয়ে পড়া হোক, অথবা শিলিগুড়িতে লোকসভা নিরিখের শোচনীয় পরিসংখ্যান, 26-এর লক্ষ্যে অ্যালার্মটা বেজে গেল ধর্মতলা থেকেই। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। একদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আর একদিকে ভোট বৈতরণী। লোকসভায় 29 আসন পেলেও বিজেপির ঝুলিতে 2,33,00,000 ভোট। ভোটের পাটিগণিতে পরিসংখ্যান খানিকটা এদিক ওদিক হলে কি হয়, তা সম্ভবত 2011তেই বুঝে নিয়েছিল তৎকালীন শাসক।
2011-তে তৃণমূল পেয়েছিল 39% ভোট, সিপিআইএম পেয়েছিল 30% ভোট, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল 5%, আরএসপি পেয়েছিল 3% ভোট। অর্থাৎ বামফ্রন্ট সব মিলিয়ে 38% ভোট পেয়েছিল। ফারাক ছিল 1%, আর ওই 1%ই এগিয়ে গিয়েছিল তৃণমূল। অঙ্ক দলীয় ভাবমূর্তি আর ভোট বাক্সের অঙ্ক। দলনেত্রী, সেনাপতি জোড়া ফলায় কাটাকুটি চলবে। শুদ্ধকরণের লক্ষ্যেই এই যাবতীয় কাটাকুটি। সেই কাটাকুটিতে হার জিত ছাড়াও আরও একটা সম্ভাবনা থাকে, সেটা হলো নিষ্ফলা। সেটাও তো কাটাকুটি খেলারই একটা ফলাফল। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। একটু ওই কাটাকুটির বিশ্লেষণে আসি। ঈশোপনিষদের প্রথম শ্লোকটার মূল বার্তাই হলো তেন তক্তেন ভুঞ্জিতা, মানে ত্যাগ করে ভোগ করা। ত্যাগের মধ্যেই ভোগ করার কথাটাই বলা আছে সেখানে। শোনো যে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই শ্লোকটার নাকি খুব ভালো লেগেছিল, তার উপর নাকি এই শ্লোকটার খুব প্রভাব পড়েছিল। দেবেন্দ্রনাথ তখন ইউনিয়ন ব্যাংকে কাজ করতেন। সেই সময় একদিন তার সামনে আচমকা একটা ছেঁড়া বইয়ের পাতা এসে পড়ে, কিন্তু তাতে কি লেখা আছে তিনি তার বিন্দু বিসর্গ বুঝতে পারেননি। এবার ছেঁড়া পাতার কথা বোঝানোর জন্য ডাক পড়েছিল ব্রাহ্মসভার রামচন্দ্র বিদ্যাবাগীশের। তিনি পাতাটা পড়েই বললেন যে আরে এ তো রামমোহন রায় সম্পাদিত ওই ঈশোপনিষদের প্রথম শ্লোক, যার মধ্যে লাইনটা হচ্ছে ওই তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধারাং। এই শ্লোকটার মানে জেনেই দেবেন্দ্রনাথ ঠাকুরের মনে হয়েছিল যে বাহ, আমি তো আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তার সমস্ত মনের মধ্যে যা যা দ্বন্দ্ব আর ধন্দ্ব ছিল সব কিছু নিরসন হয়ে গেছিল। দেবেন্দ্রনাথ বুঝেছিলেন ঈশ্বর যেটুকুনি দিয়েছেন সেটুকুই ভোগ করতে হবে, আর বাকি সব কিছুকে ত্যাগ করে সেই পরম প্রাপ্তিকেই উপভোগ করতে হবে। লোভ করে লাভ নেই। ভাবনা, উপলব্ধি সব অত্যন্ত ভালো। আগে হলে ওই সাধু সাধু বলতাম, কিন্তু মুশকিল কি জানেন, এই কজন যে উপনিষদ মানে ঈশোপনিষদ পড়েছেন তা তো জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বুঝতে চাইলে তাহলে কিন্তু এই তৃণমূল কর্মীদের জন্য বেশ কঠিন সময় অপেক্ষা করছে। তৃণমূল কর্মীদের এই মানে তৃণমূলের কর্মী শুধু না, নেতাদেরও এই ত্যাগ আর ভোগের ব্যাখ্যাটা এবার জলের মতো করে বুঝে নিতে হবে, না হলে তাদের অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। ওই ফুলবাড়ির দেবাশিস প্রামাণিককে মনে আছে, তার মতো অবস্থা হতে পারে। দেবাশিস জেলা পরিষদ সদস্য, দলের ব্লক সভাপতি ছিলেন, লোভে পড়ে শুধু নাকি অন্যের জমি দখল করতে গেছিলেন, ফলে পুলিশ গ্রেফতার করেছে আর তৃণমূল দল থেকে ছেঁটে ফেলেছে। মানে কাটাকাটি শুরু। এবার তৃণমূল নেত্রীর এই মানে 21শে জুলাইয়ের সভার থেকে ওই বক্তব্যের পর এই ছাঁটাইয়ের কাঁচি যে চলবে, ওই শুধু দেবাশিসেই থামবে না, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পারছি আমরা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কথাতেও আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অবশ্য তিনি যা বলেছেন সেটার মধ্যে দিয়ে বক্তব্যটা খুব পরিষ্কার, এবং সেটাকেও আপনারা কোথাও গিয়ে বললাম না একই লক্ষ্যে বক্তব্য তৃণমূল নেত্রীর মতো, কিন্তু দুটো বক্তব্যেই সব তৃণমূল কর্মীদের যে কী অবস্থা হবে আমি শুধু সেইটা ভাবছি। আমার না তাদের কথা ভাবতে গিয়ে কবি অমিতাভ দাশগুপ্তর একটা কাব্যগ্রন্থ ছিল, একটা প্রবন্ধের বই, ভালো আছো কলকাতা। এবার সেইটাতে একটা লাইনের কথা খুব মনে পড়ে যাচ্ছে, আমার খুব পছন্দের লাইন। সেখানে অমিতাভ দাশগুপ্ত লিখেছিলেন, কলকাতা সম্পর্কেই লিখেছিলেন যে এই শহরটা আমার শিরায় একই সঙ্গে ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতাটা ইনজেক্ট করে দিয়েছে। তৃণমূল কর্মীরাও কিন্তু ভাবতে পারেন, জানেন তো, যে এই দলটা একই সঙ্গে তাদের শিরার মধ্যে ওই ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতাটা ইনজেক্ট করে দিয়েছে, যার ফলে দেখেছেন তো কত লোকের
কত কত বিত্তবান হয়ে ওঠার গল্প আমরা দেখেছি, আপনাদের দেখিয়েছি। ছিল কুঁড়ে ঘর, সেখান থেকে অট্টালিকা হয়ে গেছে। আবার যাদের অট্টালিকা আছে তারা কোথাও গিয়ে ওই নতুন করে মাথার ওপর ছাদ খোঁজার আশায় অট্টালিকাকে কুঁড়ে ঘর বলে ভেবেছেন, তারপর আবাসের টাকাটা আত্মসাৎ করে নিয়েছেন। এটা আমরা দেখেছি। আর উদাসীনতা যথেষ্ট পরিমাণে আছে। সেই কবে থেকে তৃণমূল নেত্রী কত কিছু বলে যাচ্ছেন, একটা কথাও তো শুনছেন না। এখান দিয়ে ঢোকাচ্ছেন, ওখান দিয়ে বার করে দিচ্ছেন। সেখানে এবার অবশ্য দুজন একসঙ্গে একই কথা বলেছেন। বিভিন্ন বিভিন্ন মঞ্চ থেকে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন, এবার এক মঞ্চে দাঁড়িয়ে তারা কথা বলেছেন। সুতরাং এটা জোর কিন্তু যথেষ্ট। দেখুন এবার তাদের এই ভোগীর লোলুপতা এবং সন্ন্যাসীর উদাসীনতার জায়গা বদল হয় কিনা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই 21-এর মঞ্চে থাকাটাই আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। দেখুন, লোকসভা ভোটের পর সেই অর্থেই প্রথম তৃণমূলের কোনো মিটিংয়ে বক্তব্য রাখলেন তৃণমূলের এই সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 12ই জুন তিনি বিরতির বিজ্ঞাপন দিয়েছিলেন। তারপর গতকাল ফিরলেন বিরতির পর। ওই বলে না আফটার দ্য ব্রেক, তার সেই আফটার দ্য ব্রেক প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির মতোই কাটাকুটির বার্তা দিলেন। এই যে এত কাটাকুটির কথা বললেন, কাদের কাটার কথা বললেন? ওই পুরো প্রধান, পঞ্চায়েত প্রধান, যাদের মধ্যে মানে যারা অ্যাকচুয়ালি দলের কাঁটা। এবার কাঁটাটা কারা? যারা নিজেদের কাজকর্ম ঠিক মতো করছেন না, যাদের জন্য তৃণমূল হারছে। এবার দেখুন, খুব বেশি যে তৃণমূল হেরেছে এরম তো নয়, আবার একেবারেই হারেনি সেটাও নয়। তার মানে কোথাও গিয়ে যেখানে যেখানে হারের ইঙ্গিত আছে সেটাও তিনি ধরেছেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেছেন। তার মানে বুঝতে পারছেন তো, দূরদৃষ্টির পরিচয় দিচ্ছেন। আচ্ছা, এই যে শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, এদের দুজনের ওয়ার্ডেই কিন্তু তৃণমূল পিছিয়ে ছিল। এটা পিছিয়ে থাকাটাকেই হার বলে ধরে নিচ্ছেন। তার মানে হারের উদাহরণ এটা। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এমনিতে নিজে জিতেছিলেন 3400-রও বেশি ভোটে। লোকসভা নির্বাচনে 3900 ভোটে পিছিয়ে পড়েছে সেখানে তৃণমূল। অভিষেক এই ধরনের ফাঁক ফকরগুলোর কথাই বলছেন। একই কথা তো বিধাননগরের ক্ষেত্রেও ঘটে, তাই না? সেখানেও তো মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন সব রথি মহারথীর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। দেখুন, কাউন্সিলরকে বদলানো যায় না, কিন্তু মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন এই পদগুলোয় লোক কিন্তু বদলে দেওয়া যায়। শিলিগুড়ি বা বিধাননগরে অভিষেক কি সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন মাথা বদলে দিয়ে? যে অন্যায় করবে দল তার বিরুদ্ধে যাবে। যারা নিষ্ক্রিয় ছিল, যারা ভেবেছিল যে আমার ইলেকশনটা আমার ইলেকশন আর অন্য ইলেকশনটা আমার ইলেকশন না, নিশ্চয়ই দলের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুধু কাউন্সিলর না, অনেক জনপ্রতিনিধি আছেন যারা নিজের ইলেকশনের সময় যেভাবে নামেন সেইভাবে বিধানসভা বা লোকসভায় নামেন না। সেইখানে আমাদের আপত্তি নিশ্চিতভাবে আছে। আজকের দিনে যেভাবে রাজনীতি প্রত্যেক দিন 24 ঘন্টা আতশ কাচের তলায় কাঁটা ছেঁড়া চলছে, প্রত্যেক মানুষ সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন, সেখানে ইউ হ্যাভ টু পারফর্ম, আইদার ইউ হ্যাভ টু পারফর্ম অর দ্য পার্টি উইল টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। এটা উচিত হওয়া। এবার কাজ না করলে পদ হারানো উচিত। যদিও দক্ষিণ কলকাতায় আমরা বিপুল মার্জিনে জিতেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ডে আমরা হেরেছি। এটাই তো গণতন্ত্র। এরকম তো নয় যে সব জায়গা থেকে আমরা জিতে গেছি। তার মানে এই নয় যে মানুষ পরিষেবা পাচ্ছে না। এদের কারুর মাথায় এটাও ঘুরছিল নাকি যে ওই মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেও কিন্তু তৃণমূল পিছিয়ে পড়েছিল এই লোকসভা ভোটে? সে যাই হোক, কার মনে কী ঘুরছে সেটা তো বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু দলের লোকজন তাকে অন্যভাবে দেখেন। ফিরহাদ হাকিম বলেন তো তিনি অভিষেক সেনাপতি। এবার সেনাপতি যিনি, তিনি তরোয়াল চালাবেন, এটাই তো স্বাভাবিক। এবার তিনি যখন তরোয়াল চালাবেন বলেছেন, তখন কোথাও গিয়ে যেন মনে হচ্ছে গোটা ব্যাপারটা অনেকটাই কর্পোরেট স্টাইলে হচ্ছে, জানেন তো। মানে
কর্পোরেট সংস্থা এরকম হয় তো এই গোটা ব্যাপারটাকে যদি আপনি রিলেট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেটা চাইছেন বা যেটা বলেছেন তার সাথে দেখবেন এরকমই হয় কর্পোরেট সংস্থায়। যারা ঠিকমতো পারফর্ম করতে পারে না, কাজটা ঠিকমতো করে না, বছর শেষে কোম্পানির খাতায় তাদের নাম কাটা যাওয়ার একটা চান্স থাকে। আমরা বলি পারফরমেন্স রিভিউ। এবার সারা বছর কে কী কাজ করলো তা দেখে যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়া হয়। যার পুরস্কার প্রাপ্ত সে পুরস্কার, যার তিরস্কার প্রাপ্ত সে তিরস্কার, আর যার অন্য কিছু মানে দরজা দেখানো প্রয়োজন তাকে তাই। এটাই হয়ে এসছে আর কি, কর্পোরেটে এটাই হয়। এবার সেটা রাজনৈতিক দলে কি করে হবে? কর্পোরেট আর রাজনীতি এক নাকি, এই প্রশ্নটা তো উঠবে, তাই না? এবার এই জায়গাতেই বিরোধী নেতারা মঞ্চে ঢুকেছেন। তারা কি বলেছেন জানেন? বিরোধী নেতারা প্রায়ই তো দেখেছেন কটাক্ষ করে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই তৃণমূল নাকি আর রাজনৈতিক দল নয়, এখন থেকে তৃণমূল নাকি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। দেখুন বিরোধীরা কি ভেবে কথাগুলো বলেন সেটা তারা জানে, কিন্তু অভিষেকের এই যে পারফরমেন্স যাচ্ছে এর ব্যাপারটা, এটার মধ্যে কিন্তু একটা কর্পোরেট আঁচ আছে। সে আপনি যাই বলুন, ব্যাপারটা কিন্তু এটা সেরকমই। বছরের যে এবং টাইমিংটা খেয়াল করুন, এই সময়টায় বছরের যে সময়টায় ওই বেসরকারি কোম্পানিগুলোতে কর্মীদের কাজের বিচার হয়, প্রায় তার কাছাকাছি সময়টাতেই দেখছি তৃণমূলের সাধারণ সম্পাদক ও তার দলের নেতাকর্মীদের পারফরমেন্স যাচাই করছেন, এবং যাচাই করছেন শুধু না, যাচাই হয়ে গেছে। এবার হয় প্রমোশন আর নয়তো ঘচাংফু। 21-এর মঞ্চ থেকে অভিষেকে কিন্তু একদম অপশন দুটো পরিষ্কার করে দিচ্ছেন, এর বাইরে আর কিছু নেই। আর কি কি পরিষ্কার হচ্ছে অভিষেকের কথা? হয়েছে তো অনেক কিছুই, এগুলো বুঝতে লাগে। তৃণমূলের সাধারণ সম্পাদক কি বলেছিলেন ওই যখন বিরতিতে গেলেন? বলেছিলেন মেডিকেল গ্রাউন্ডে তিনি লিভ নিয়েছেন, মেডিকেল লিভ আর কি। এখন কি বলছেন? বলছেন এই 1.5 মাস যে সময়টা তিনি এখানকার প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না, ওই বিশ্রামে ছিলেন, তখন তিনি ভোটের ফলাফল কাটাছেঁড়া করেছেন। এবার সেই কাটাছেঁড়া করে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন তার ফল দেখা যাবে আগামী দিনে। মানে স্বাস্থ্য খাতে ছুটিটা নিলেও আসলে অভিষেক দলের স্বাস্থ্য পরীক্ষা করতে সেটা কাজে লাগিয়েছেন। এবার বুঝতে পারছি নেতারা কত দূর যে ভেবে কাজ করেন, এবং তাদের ওই বললাম না অত সহজে বোঝা যায় না। যেটা বলবেন তারা ফেস ভ্যালুতে কখনো নেবেন না, তার অন্য মানেও থাকতে পারে। এই মেডিকেল লিভটা অভিষেক তার মানে শুধু নিজের জন্য নিয়েছিলেন তা নয়, তিনি দলের জন্য আসলে এটা মেডিকেল লিভ বানিয়ে দিয়েছেন। এটা পরিষ্কার দলের জন্যই তিনি এই মেডিকেল লিভটা নিয়েছেন। এখানেই আমাদের পরের প্রশ্ন, আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে বুঝেছেন এখনই যারা পুরনো তাদের বাদ দিয়ে তৃণমূল চালানো যাবে না? এটা হলে তো একটা মারাত্মক উপলব্ধি, তাই না? কারণ তৃণমূলের এই মুহূর্তের সবথেকে বড় আকর্ষণীয় জায়গা তো ওই নবীন আর প্রবীণের দ্বন্দ্ব। কবে থেকে সেই লড়াই শুরু হয়েছে? যবে থেকে অভিষেক উঠে এসছেন, ওই যখন থেকে সবাই তৃণমূল নেতারা একসঙ্গে বলতে থাকেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সেকেন্ড লাইনটা যবে থেকে তারা বলতে শুরু করেছেন তবে থেকেই কিন্তু নবীন আর প্রবীণ যুযুধান হয়ে গেছে। সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক বলছেন যারা তৃণমূলে নতুন এসছেন তাদের দল আর নেত্রীর লড়াইয়ের কথাটা জানতে হবে, আর পুরনোদের এগোতে হবে নতুনদের সঙ্গে নিয়ে। মানে একদম হাত ধরে এগিয়ে যেতে হবে নাকি? দেখবেন ওই ফুটবল মাঠে বড় বড় বিশ্বকাপের সময় যখন দলগুলো খেলতে নামে না, তখন ওই মেসি রোনাল্ডোরা সঙ্গে পাশে বাচ্চা ফুটবলার থাকে, তাদের হাত ধরে একসঙ্গে মাঠে নামেন, যেন ভবিষ্যৎ প্রজন্মকে একই সঙ্গে এগিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি সেই জিনিসটাই অভিষেক মনে হচ্ছে তার দলেও দেখতে চাইছেন। শুধু সঙ্গে সঙ্গে পারফর্ম তো সবাইকেই করতে হয়, তাই সেটাও প্রবীণদের মনে করিয়ে দিচ্ছেন যে তিনি চান প্রবীণরা মাঠে নেমে লড়াই করুক। আচ্ছা এইটা যখন মনে করালেন তখন কি তার কোথাও গিয়ে মনের মধ্যে রয়েছে যে প্রবীণরা সবসময় ঠিক মাঠে নেমে লড়াই করছেন না? দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় নবীন আর প্রবীণ নেতারা
একই বৃন্তে ওই তৃণমূলের আর কি, একই বৃন্তে দুটো কুসুমের মতো। তার মানে একটা কুসুম যদি কোনোভাবে একটুখানি ঢিমে পড়ে যান, আয়েসি হয়ে বাড়িতে বসে থাকেন, খুব একটা কাজকর্মে মাঠে না নামেন আর কি খেলতে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাঠে নামার উৎসাহটা কোত্থেকে পাবে? এটাও কিন্তু একই সঙ্গে বলেছে। শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের রাম নেত্রীর লড়াই 21শে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। কোথাও গিয়ে শৃঙ্খলা পরায়ণ দল চাই, এই কথা শুনতে শুনতে না অনেকদিন আগে দেখা একটা কার্টুনের কথা মনে পড়ে গেল, জানেন তো? ওই কার্টুনটায় দুজন পুলিশের ছবি ছিল। একজন শক্তপোক্ত মোটাচোটা চেহারা, তার হাতে একটা লাঠি, আর একজন রোগা পেংলা, মানে যাচ্ছে তাই চেহারা আর কি, ঢলঢল করছে জামা কাপড়, তার কোমরে একটা পিস্তল গোজা। আর তার দেখে একটা সাধারণ মানুষ বলছে ওই ভদ্রলোকেরই পিস্তলটা বেশি দরকার। এটা মানে যার যেটা বেশি দরকার সেটা তো বোঝাই যায়, তার সেটাই দরকার পড়ে বেশি, তাই না? যার যেটার অভাব। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটা কি সেই জন্যেই? আরও একটা ব্যাপার আছে, মিছরির ছুরির মতো লাগলো না বার্তাটা? এই মিছরির ছুরি জানেন তো, শুনতে খুব মিষ্টি, মিছরি এমনি জিনিসটা মিষ্টি, কিন্তু সাইড ফাইডগুলো অত্যন্ত ধারালো থাকে। একটু অসাবধানে যদি নাড়াচাড়া করতে চান হাতের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে একদিকে মিষ্টি, অন্যদিকে কষ্টদায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যতই প্রবীণদের প্রতি প্রশংসা থাক, আদপে কি তিনি সূক্ষ্ম বার্তাটা দিলেন না, বোঝালেন না যে তৃণমূলের গুরুভার প্রবীণদের কাঁধেই? সুতরাং নতুনদের সাথে অ্যাডজাস্ট করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা এখন সিনিয়রদের নিতে হবে। ওই যতই এতদিন ধরে শোনা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বলতে হয়েছিল পুরনোদেরও সঙ্গে নিয়ে চলতে হবে, উল্টে দিলেন বার্তাটা, নতুনদের সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে, এটা বোঝালেন। বার্তার সূক্ষ্ম সূক্ষ্ম ফারাকগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়, জানেন তো? এই 21শে জুলাইয়ের সমাবেশটা ভুলে যাবেন না এবার সুব্রত বক্সির মতো প্রবীণদের কাঁধে ছিল। আয়োজকদের সামনেই কি তাদের দায়িত্বটা স্মরণ করালেন অভিষেক? দেখুন, লোকসভা ভোটের আগে তৃণমূলের এই সাধারণ সম্পাদকই কিন্তু বলেছিলেন রাজনীতিতেও বয়সের একটা ঊর্ধ্ব সীমা থাকা দরকার, কারণ যে পরিশ্রমটা অল্প বয়সী কোনো নেতা করতে পারবেন সেই পরিশ্রমটা 60 কোনো নেতা করতে পারবে না। এটা তিনি শুধু বিশ্বাস করেন, এটা সবাই বিশ্বাস করেন, সবার জন্যই এটাই ধারণা। তৃণমূলের সাধারণ সম্পাদক কি তাহলে সেই পুরনো অবস্থান থেকে সরে এলেন? এই কথাগুলো শোনার পর কিন্তু মনে হচ্ছে, জানেন তো, এইগুলো রাজনীতিতে একটা মোড়, রাজনীতি থেকে ইউটার্ন নেওয়াটার মধ্যেও একটা সূক্ষ্ম চাল থাকে। এই যে অভিষেক রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা তোলার ঊর্ধ্বসীমার প্রসঙ্গটা যবের থেকে তিনি লাগু করার কথা বলেছিলেন, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহু প্রচলিত একটা কথা তৃণমূল কর্মীদের স্মরণ করিয়ে দিয়েছিলেন। যেটা বলছিলাম, পুরনো চাল ভাতে বাড়ে। এবার তৃণমূল নেত্রীর কথাতেই কি তৃণমূলের সাধারণ সম্পাদকের নতুন উপলব্ধি হয়েছে? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়, জানেন তো? বললাম না, কোন দিন কোন মুহূর্তে হঠাৎ কোন জিনিসটা হয়, কোন একটা কথা জীবনের মোড়টাই পুরো ঘুরিয়ে দেয়, সেরকম কিছু হলো নাকি? দেখুন, প্রবীণ তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার কিন্তু যে বক্তব্য এ প্রসঙ্গে তিনি রেখেছেন সেটা শোনার পর আমার মনে হচ্ছিল তার দৃষ্টিভঙ্গিটা, তার উপলব্ধিটা এক্ষেত্রে আমাদের কোষ্ঠীপাথর হতে পারে। কোষ্ঠীপাথরের কাজ কি জানেন তো আপনারা? কোষ্ঠীপাথর, তাতে ঘষে
ওই সোনাটা আসল কিনা সেটা যাচাই করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অবস্থান থেকে আদৌ সরে এসেছেন কিনা বা এলে কেন এসেছেন সেটা যাচাই করতে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের কষ্টিপাতর হতে পারেন। মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেলে 75, 75, 80 হলে আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। সে আপনারা বলেছিল, তারপর তার পলিটিক্যাল ম্যাচুরিটি যত দিন যাচ্ছে তার বাড়ছে, সেইটা বুঝতে পেরেছে এবং রিয়েলাইজ করেছে যে প্রবীণদের আমাদের দেশে একটা প্রবাদ আছে, 3 মাথা যার বুদ্ধি দেবে তার, অর্থাৎ মাথার যার হাঁটুতে গিয়ে ঠেকছে, সেই হাঁটু দিয়ে ঠেকছে তার বুদ্ধি দেবে। রিয়েলাইজেশনটা হয়েছে এবং একটা রাইট প্লেসে ও বলেছে যেখানে লক্ষ লক্ষ কর্মী উপস্থিত ছিল। অভিষেক বাবুর ব্যাখ্যা অভিষেক বাবু দেবেন, তবে উনি যদি নতুনপন্থী হন বা নতুনদের তিনি যদি মুখ হন, তাহলে শুধু এইটুকুই বলবো, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলে পুরনোও যা নতুনতা, অর্থাৎ সবারই লক্ষ্য একটাই, দলকে ভাঙিয়ে করে খা। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে দুটো জিনিস বাড়ে, এক ওই বয়সটা, আর 2 অভিজ্ঞতা। ইনফ্যাক্ট কিছু কিছু সময় না বয়সকে অভিজ্ঞতা ছাপিয়ে যায়, ওই বাড়ার ক্ষেত্রে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি তাই হয়েছে? এমন একটা কথা শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, এই কথাটা কিন্তু আপনাকে ভাবতে হবে। দেখুন, ওই 3 মাথাওয়ালা বুড়োর কথাটা তিনি মনে করিয়ে দিয়েছেন। সত্যিই তো ছোটোবেলায় পড়েছিলাম গল্পটা, সে 3 মাথাওয়ালা বুড়োর কাছ থেকে বাবা মৃত্যুর সময় ছেলেকে বলে গেছিলেন পরামর্শ নিতে। এবার পরামর্শ নেওয়ার জন্য খুঁজতে বেরিয়ে ছেলে কোথাও খুঁজে পাচ্ছে না 3 মাথাওয়ালা বুড়োকে। অবশেষে যখন পেল, মানে যখন দেখলো একজন 3 মাথাওয়ালা বুড়ো বসে আছে, যখন তার কাছে গিয়ে সে বলল, এই তো আপনাকে পেয়েছি এতদিনে, তখন বুড়ো মাথা তুলে তাকালো। তখন ছেলে দেখলো আসলে 2টো হাঁটুর ওপর মাথা রেখে উনি বসে আছেন গুটিছুটি মেরে, বয়সের ভারে, নুবজ। কিন্তু তার কাছ থেকেই আসল পরামর্শটা ছেলে পেতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু সেই কথাটাই মনে করালেন, শুধু না ব্যাখ্যা করে দিলেন আর কি, এবং স্পষ্টই বললেন যে পরিণতি বোধটা এসেছে, ম্যাচিউরিটি। এর 2টো মানে হতে পারে, 1 এতদিন কম ছিল, আর 2 এইবার তার নেতৃত্ব হাতে নেওয়ার সময় হয়েছে। এবার কোনটা বলেছেন জানি না, কিন্তু এইটুকুনি বুঝিয়েছেন যে এই মুহূর্তে ম্যাচুরিটির জন্যই রাজনীতিতে প্রবীণদের গুরুত্বটা তৃণমূলের সাধারণ সম্পাদক বুঝতে পারছেন। আচ্ছা, সব প্রবীণ কি তার সাথে একমত হবেন? দলে প্রবীণের সংখ্যা তো যথেষ্ট, মানে সে এই মুহূর্তে আপনি যদি ফিরহাদ হাকিমকে ধরেন বা সৌগত রায় ধরেন, এরকম যারা প্রবীণ, যারা একটা সময় বেশ দুশ্চিন্তায় ছিলেন যে যেভাবে প্রবীণরা কোণঠাসা হচ্ছেন, তাদের জায়গাটা অটুট থাকবে কিনা। দেখুন, আসলে আমার নিজের ধারণা জানেন তো, এই যে আগের কি ছিলেন, এখন কি হয়েছেন, এইটা যখনই কেউ বিশ্লেষণ করতে বসেন না, তখনই বোঝা যাবে তার মনের মধ্যে একটা দ্বিধা রয়েছে। দ্বিধা শুধু না, দ্বন্দ্বও আছে। দেখুন, দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে সম্পর্ক কতটা নিবিড় সেটা যেরকম বুঝতে পারবেন, আবার আরেকটা জিনিসও বুঝতে পারবেন, যেটা শুরুতে বলছিলাম, যে কোথাও গিয়ে এই দল তৃণমূল কর্মীদের শিরার মধ্যে একই সঙ্গে ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতা ইনজেক্ট করে দিয়েছে বলেছিলাম। এবার এই উদাসীনতারই আরেকটা নিদর্শন। এত কথা দিদি বললেন, এত কথা দাদা বললেন, কিন্তু তারপরে এত ম্যাচিওর্ড হয়ে বললেন, তারপরে
সব তারা ওই সমাবেশ থেকে জাস্ট ফেরার মধ্যে ভুলে গেলেন কতটা দূর ওই এসপ্ল্যানেড থেকে ওই পানিহাটি, বেশি দূর তো না, তাই না? 21শে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পরেই পানিহাটিতে আক্রান্ত হলেন রানা বিশ্বাস নামে এক তৃণমূল কর্মী। এবার কাদের হাতে আক্রান্ত হলেন, কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে, যে গোষ্ঠী রোববার রাতে রানাকে মেরেছিল বলে অভিযোগ। আজ সেই গোষ্ঠীর এক নেতার অফিস আবার ভাঙচুর হয়েছে, মানে পাল্টা ভাঙচুর করেছে ওই কাল যাদের গোষ্ঠীর কর্মী মার খেয়েছিল তারা। এইটা অভিযোগ তাদের বিরুদ্ধে, মানে অভিযোগ পাল্টা অভিযোগ দুটোই তৃণমূলের বিরুদ্ধে। তাহলে তারা যে ওখানে সমাবেশে গেলেন, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি শুনলেন, সেগুলো গেল কোথায়? এই কাণ্ড কারখানাগুলো দেখে এদের মনে হবে না তো, মানে এদের সামনে কিছু বলা মানে আলটিমেটলি উলু বনে মুক্ত ছড়ানো, তাই তো দাঁড়াচ্ছে। দেখুন, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ সেটা তো ভাঙড়েও হয়েছে। এবার কোন নেতার সঙ্গে কতজন কর্মী সমাবেশে গেলেন সেইটা নিয়ে নাকি সেখানে গোলমালের শুরু। মানে ওই সমাবেশের সাথে কত নিবিড় যোগাযোগ, এবং সেইখানটায় মানে তার সাথে কতটা আত্মিক যোগাযোগ, কতটা আবেগের যোগ, যার জন্য কে কার সাথে সমাবেশে গেছেন তাই নিয়ে গোলমাল, সেখান থেকে মারপিট, সেখান থেকে বাড়ি ভাঙচুর। কিন্তু আলটিমেটলি যেখানে যাওয়ার জন্য এত কিছু, সেখান থেকে কি নিয়ে ফিরলেন? এই যে এত কথা শুনলেন, ফিরলেন কি নিয়ে? এখান দিয়ে ঢুকিয়ে ওখান থেকে বার করে সন্ন্যাসীর উদাসীনতায় তারা ভোগীর লোলুপতায় মেতে উঠলেন। আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। অযথা কোনো রকম কোনো বাঘ বিতণ্ডায় জড়াবেন না, ঝামেলায় জড়াবেন না। 21-এর মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছিলেন দলের দুই শীর্ষ নেতৃত্ব, কিন্তু নির্দেশ মানা তো দূরের কথা। এভাবেই অশান্তির আঁচটা ছড়িয়ে পড়ল পানিহাটিতে তৃণমূলের অন্দরে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকার দখল ঘিরে উত্তপ্ত পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের রেল পার্ক এলাকা। অভিযোগ, রবিবার রাতে অর্থাৎ 21-এর সভার দিনই তৃণমূল কর্মী রানা পালকে মারধর করেন তৃণমূল নেতা বুবাই মল্লিক গোষ্ঠীর লোকজন। দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় অন্য গোষ্ঠী। সেই রেস থেকে যায় এদিনও। অভিযুক্ত তৃণমূল যুব নেতা বুবাই মল্লিকের অফিস ভাঙচুর করেন রানা বিশ্বাসের অনুগামীরা। 6-7 মাস ধরে আমার কোনো ইলেকশন থেকেও মানে ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে দেয়নি, মানে নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। গাড়ি আমাদের চাপতে শুরু করে, পড়ার পর আমরা দেখি গাড়ি থেকে বেরিয়ে আসে পরিতোষ দাস, মানে পড়ি, আমাকে ধস্ত দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে। আমি উঠতে চাইছিলাম না, তাও জোর করে তোলে। বুবাই ও তার দলবলের বিরুদ্ধে সরব এলাকারই তৃণমূলের একাংশ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠছে বুবাইয়ের বিরুদ্ধে। দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। সমাজ বিরোধী কার্যকলাপ কোথাও হলে তার প্রতিবাদ করতে হবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়ও। তৃণমূল নেতার সঙ্গে কলকাতায় 21শে জুলাইয়ের সমাবেশে না যাওয়ার জন্য এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ ওঠে। পোলেরহাটের বেঁওতা এলাকায় গুরুতর জখম হন 6 জন। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা কৌশিকের অনুগামীদের মারধর ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দুপক্ষই পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। ব্রিগেড মিটিংয়ে আমরা ওদের ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রিবেলা মারধর করা হয়েছে। তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড় একখানা মেশিন বার করেছে, বলে গুলি করবা। প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিলো, মানে আমার স্বামী যায়নি। এবার আমার স্বামী যেটা নিজের মেয়েটা নিজে গেছে, আমার ছোট মেয়েটাকে ধরে এনে কি মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো, আমার স্বামীকেও মারলে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পানিহাটি বা ভাঙড়ে সেই হুঁশিয়ারি কি পৌঁছলো না? দুর্নীতি আর সংগঠনের দ্বন্দ্ব থেকে দূরে থাকা দুই শীর্ষ নেতৃত্বের এই কড়া পর্যবেক্ষণ, তারপরেও এমন ধুন্ধুমার।
রবিবার ধর্মতলার বার্তাগুলো কেন পানিহাটি বা ভাঙড়ে পৌঁছতে পারল না সেটাও নিশ্চয়ই পর্যবেক্ষণ সাপেক্ষ। এই গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা উপড়াতেই তো চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নবীন আর প্রবীণকে একই বৃন্তে দুটো কুসুম বলেছেন, যার জন্য কিন্তু মুশকিল হচ্ছে নবীনের মধ্যেও যদি আবার জুনিয়র, সাব জুনিয়র এরকম বিভিন্ন ভাগ ঠাক থাকে, সিনিয়রদের মধ্যেও যদি সিনিয়র, মিড সিনিয়র, সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র এরকম ভাগ ঠাক থাকে, তাহলে দ্বন্দ্বের কাঁটা কি শেষ পর্যন্ত নির্মূল করা যাবে? দেখুন, কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা অবশ্য অন্য, সেটা রাজনীতিতে নতুন নয়। আর যে দুর্নীতির কাঁটা এই তৃণমূলের পায়ে বিঁধে আছে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হলে সেই দুর্নীতির কাঁটাকেই তো কেন্দ্রীয় সরকারের দিকে ফিরিয়ে দিতে হবে। সেটাই আজ করেছেন, জানেন তো, রাজ্যের শাসক দল তারা আজ কেন্দ্রীয় সরকারকে ওই দুর্নীতির কাঁটাতেই বিঁধতে চেয়েছে। মানে বুঝতে পারছেন, এই কাঁটা নিয়ে অনেক কিছু কথা আজকে বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। পরিস্থিতি অনুযায়ী যা করণীয় তা আমি করেছি। আমি কখনো দুর্বল প্রধানমন্ত্রী ছিলাম না। ইতিহাস আমার প্রতি সদয় হবে। কে বলেছিলেন? কুইজের প্রশ্ন না, এটা আপনারা জানেন, খুব সহজ, এতক্ষণে ধরেও ফেলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জীবনের শেষ সাংবাদিক বৈঠকে ঠিক এই ভাষাতেই এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। লক্ষ্য বিরোধীরা। আচ্ছা, আজ কি মনমোহন সিং সংসদীয় যে কার্যকলাপ চলছিল সেখানে নজর রাখছিলেন? আর তিনি কি মনে মনে মৃদু হাসছিলেন? কে বলতে পারে। তবে 10 বছর পর সংসদীয় রাজনীতিতে প্রায় একই রকম পরিস্থিতি। মনমোহন সিংয়ের সরকার সেই সময় একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল। তার মধ্যে সব থেকে আলোচিত ছিল 2G কেলেঙ্কারি, যাতে টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকে মন্ত্রী কানিমোজি এরা সব গ্রেফতার হয়েছিলেন। আর টালমাটাল পরিস্থিতিতে টেলিকম দফতরের দায়িত্ব এসেছিল কপিল সিব্বলের কাঁধে, যিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন টেলিকম স্পেকট্রাম বন্টনে কোনো রাজস্বের ক্ষতি হয়নি। মানে একদম গোড়াতেই আঘাত করেছিলেন তিনি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দুর্নীতির জন্য যে 1,76,000 কোটি টাকার রাজস্ব ক্ষতির কথা বলেছিলেন, সেটা কপিল সিব্বল এক কথায় খারিজ করে দিয়েছিলেন। এবার দেখুন তার ফল। 2017 সালে বিশেষ আদালত সব অভিযুক্তকে মুক্তি দিয়ে দেয়, কারণ কেন্দ্রীয় এজেন্সিও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি এবং বিচারপতি GS সিংভির ওই বেঞ্চ 122টা স্পেকট্রাম লাইসেন্স বাতিল করে দিয়েছিল। ফলে দুদিকই রয়েছে। তাই 2G কেলেঙ্কারি মানে 2G দুর্নীতি আদৌ হয়েছিল নাকি হয়নি সেটা নিয়ে অনেক রকম আইনি বিভ্রান্তি রয়েছে এখনও। কিন্তু এত বছর পর আবার সেই মনমোহন সিং, কপিল সিব্বল, 2G এ সমস্ত টানাটানি করছি কেন? করছি তার কারণ আজ নতুন সংসদে পুরনো ইতিহাসের পুনরাভিনয় হয়েছে। কপিল সিব্বল 2011 যেরকম বলেছিলেন, তেমনি সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করলেন নিট কেলেঙ্কারিতে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনাই নাকি ঘটেনি। With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility I can say, in last, after NTA, more than 240 examination has been conducted, more than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. যদি পেপার লিক নাই হয়ে থাকে, যদি তার কোনো প্রমাণ নাই পাওয়া যায়,
তাহলে সিবিআই বিহারের নালন্দা থেকে রাকেশ রঞ্জনকে গ্রেফতার করলো কেন? পাটনা এইমস থেকে 4 ডাক্তারি ছাত্র গ্রেফতার হলো কেন? রাঁচির RIMS থেকে ডাক্তারি ছাত্র গ্রেফতার হলো কেন? দেখুন, বিরোধীদের তুনে কিন্তু ছোড়ার মতো বেশ কয়েকটা তীর রয়েছে, বুঝতেই পারছি। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে বিহারের পাটনা আর হাজারিবাগে প্রশ্ন ফাঁস হয়েছে বলেই মনে করা হচ্ছে। আজ দিল্লি IITর ডিরেক্টরকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে ডাক্তারি পরীক্ষার যে গ্রেস মার্কস বিতর্ক সামনে এসেছে সেই প্রশ্নটার টেকনিক্যাল দিকগুলো খতিয়ে দেখতে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক। সুপ্রিম কোর্টে ব্যাপারটা নিষ্পত্তি হয়নি, এখনও চলছে। তার আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি করে বলে দিলেন প্রশ্ন ফাঁস হয়নি, কোনো প্রমাণ পাওয়া যায়নি? এই প্রশ্নটা আগামী দিনে যদি রাহুল গান্ধী না তোলেন না, তাহলে কিন্তু খুব অবাক হব। তবে হ্যাঁ, আজ সংসদে বিরোধী দল নেতাকে এমনিতে বেশ খোলতাই মেজাজে পাওয়া গেছে। 2G কেলেঙ্কারিতে যখন ওই অরুণ জেটলি আর সুষমা স্বরাজ মনমোহন সরকারকে তুলোধনা করতেন, তখন কিন্তু রাহুল গান্ধীকে বসে বসে এই সমস্ত দেখতে হয়েছে। অরুণ জেটলি, সুষমা স্বরাজ কেউই আজ বেঁচে নেই, কিন্তু রাহুল গান্ধী প্রথমবার বিরোধী দল নেতা হয়েই বিজেপিকে চেপে ধরার একটা সুযোগ পেয়েছেন। টানা 10 বছর নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কেউ একটাও দুর্নীতির অভিযোগ তোলার সুযোগ পায়নি, নিষ্কলুষ ছিলেন। এই সুযোগে রাহুল সেই কাজটাই কি করতে চাইবেন না? The minister has blamed everybody except himself. That there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. अध्यक्ष महोदय, ये सरकार किसी और का रिकॉर्ड बनाए ना बनाए, लेकिन पेपर लीक का रिकॉर्ड जरूर ये सरकार बनाएगी। अध्यक्ष महोदय, मेरे आपके माध्यम से एक ही निवेदन है कि बिना ये मंत्री जी रहेंगे तो न्याय नहीं मिलेगा बच्चों। मेरे जो शिक्षा है, मेरे जो संस्कार है, मेरे जो सामाजिक जीवन है, मेरे को मेरे राज्य की, मेरे सूबे की जनता की स्वीकृति मिली है। मैं किसी की, मेरे बौद्धिक और मेरे संस्कार की सर्टिफिकेट मेरे को सारी सदन में किसी से नहीं चाहिए। देश की प्रजातंत्र में चुन के मेरे नेता प्रधानमंत्री मोदी जी को प्रधानमंत्री की भूमिका दिया है। मैं उनकी निर्णय से यहाँ उत्तर दे रहा हूँ सदन को। बाकी ये कहना चिल्लाने से सच झूठ नहीं हो जाएगा साहब। मंत्री जी ने सुप्रीम कोर्ट की बात करी, प्रधानमंत्री की बात करी, मगर मंत्री जी को शायद ये बातें समझ नहीं आ रही हैं और वो ये नहीं बता पा रहे हैं कि वो इसके बारे में क्या कर रहे हैं। और सवाल का जवाब नहीं दिया। अभी मेरा नीट पे फोकस है, उनको काफ़ी मुश्किल हो रही है। हमने कहा था कि इस पे डिस्कशन होना चाहिए, बट सरकार इंटरेस्टेड नहीं है, मगर हम इस मुद्दे को उठाते रहेंगे। অর্থাৎ এবার এই ইস্যুটাকে কংগ্রেস যে ছাড়বে না সেটা পরিষ্কার করে দিয়েছেন রাহুল গান্ধী। মুশকিল কি জানেন, ওই বেহুলার বাসর ঘরে একটা ছিদ্র ঠিক থেকে যায়। এক্ষেত্রে ওই ছিদ্রটা বিজেপি খুঁজে বার করে নিয়েছে। পরিস্থিতি অনুকূল হলে ওই ছিদ্র দিয়ে কালনাগিনীও কিন্তু ঢুকে যেতে পারে। ছিদ্রটা কি? রাহুল গান্ধী আজ বক্তব্য রাখার সময় কি বলেছিলেন? ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছেন, পরীক্ষা ব্যবস্থাটা বিক্রি হয়ে যায়নি তো, সেটা নিয়ে বিরোধীরাও উদ্বিগ্ন। এখানেই ছিদ্রটা। রাহুল গান্ধী বিরোধী দল নেতা ঠিক, কিন্তু বিরোধীদের সবার নেতা তো নন। মনে আছে যখন ওই বিরোধী দল নেতা হিসেবে তার নামটা ঠিক হয়েছিল, তাই নিয়ে তৃণমূলের কত আপত্তির জায়গা ছিল, কেন তাদের সাথে আলোচনা করা হয়নি, তাই না? এবার রাহুল তাহলে কেন সব বিরোধীর ঝোল টেনে কথা বলছেন? এটাও তো কেউ কেউ ভাবতে পারে। হ্যাঁ, রাহুল বলছেন তার মনের মধ্যে নিশ্চয়ই একটা অঙ্ক খেলা করছে। বিজেপির আসন 240, বিরোধীদের 235। এবার যদি রাহুল নিজেকে সব বিরোধীর
প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং যদি বিজেপিকেই শুধু আলাদা করে ধরতে চান তাহলে মোদির প্রায় সমান সমান হয়ে যাবেন। কিন্তু ওই এক এক সময় এক এক রকম হিসেব, এপাশে পুরো জোট আর এপাশে একটা পার্টি, এবং তার মধ্যে আবার পুরো জোটটাকে যাবতীয় সংখ্যাকে সবার সংখ্যাকে নিজের সংখ্যা করে নেওয়া, সব বিরোধী মানবেন তো? দেখুন, ইন্ডিয়া ঐক্যের জোট খাতায় কলমে হয়েছে শুধু উত্তরপ্রদেশে, সেখানে রাহুলের জোট সঙ্গী অখিলেশ যাদব, তিনি তো আবার কাল ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসে বসেছিলেন। অভিষেক বলেছেন যে মমতা অখিলেশই এই জয়ের কাণ্ডারি। এবার বিরোধী ঐক্য থেকে মমতা আর অখিলেশকে বাদ দিয়ে দিন, কী পড়ে থাকবে? বিরোধী ঐক্য থেকে 66 জন সাংসদ বাদ চলে যাওয়ার মানে কোথায় গিয়ে দাঁড়াবে জোটটার সংখ্যাটা ভাবতে পারছেন? আর কংগ্রেস, তারা তো কমতে কমতে একলা হয়ে যাবে তখন বিজেপির ওই 240-এর সঙ্গে কংগ্রেসের 100-র ফারাকটা, সেটাও কিন্তু অনেকটা। এই সময়টার জন্যই কি বিজেপি ধৈর্য ধরে অপেক্ষা করছে? আর সেই জুজুটাই রাহুল গান্ধীকে কি তৃণমূল ঘুরিয়ে দেখাচ্ছে? অনেকগুলো রাজনৈতিক দিক আছে করে ব্যাপারটায়। দেখুন, নিট কেলেঙ্কারি তৃণমূলেরও ইস্যু, তৃণমূলেরও অস্ত্র, কিন্তু রাহুলের সুরে কোরাস গাওয়া নয়, নিজেদের মতো করে সংসদে তারা বিষয়টা তুলবে, যাতে তাদের নিজেদের যে ওই একটা অস্বস্তি রয়েছে কোথাও গিয়ে এই ব্যাপারেও এবং নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির ক্ষেত্রেও সেই অস্বস্তিগুলোকে কাটানো যায়। কাটা দিয়ে কাটা তোলা বলে না, এক্ষেত্রেও সেটা আছে আর কি। এবার সেটা কাল ধর্মতলায় তো স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তো বলেছেন, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় যদি গ্রেফতার হতে পারেন, নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে কেন কেন্দ্রীয় এজেন্সি যাবে না? অর্থাৎ ওই নিজেদের পায়ে বিঁধে থাকা দুর্নীতির কাঁটাটা তুলে বিজেপির পায়ে বিঁধে থাকা কাঁটাটার পাশে গুঁজে দিতে চায় তৃণমূল কংগ্রেস, এটাই বোঝা যাচ্ছে। কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন নিটে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি, মানে এই তো ঘোড়ায় হাসবে। এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন, যারা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খবর রাখেন তারা জানেন, যাদের সঙ্গে শিক্ষা জগতের কোনো সংস্পর্শ নেই তারা যদি শিক্ষা দপ্তরের মালিক হয়ে যান তাহলে এই ধরনের অর্বাচীন মন্তব্য আসবে। কি অদ্ভুত সমাপতন, তাই না? 2 বছর আগে ঠিক আজকের দিনেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ পাল্টা এই প্রবেশিকা দুর্নীতির অস্ত্র তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে, সেটাও তো শিক্ষা সংক্রান্তই। অদ্ভুত সমাপতন না? মাত্র কয়েকদিন আগে বাগদা উপনির্বাচনে জিতে গেল তৃণমূল। ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা বিধানসভায় কনিষ্ঠতম সদস্য হচ্ছেন। 21শে জুলাইয়ের সমাবেশেও তিনি হাজির ছিলেন। তৃণমূল প্রচার করছে কি বিজেপির সিএএ রাজনীতিতে প্রত্যাখ্যান করেছে মতুয়া সমাজ, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে বিজেপির ওই সেই অর্থে রাজনীতিতে মরা সিএএ আবার বেঁচে উঠেছে। ধর্মতলার মঞ্চ থেকে কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করেন তারা তাদের আশ্রয় দেবেন। কি করে দেবেন? সংবিধান অনুযায়ী বিদেশ নীতি তো কেন্দ্রীয় সরকারের বিষয়, বাংলাদেশি শরণার্থীরা ভারতে ঢুকবেন কি না সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু সে কথাই বলেছেন, তারপরেও তিনি আবার প্রতিশ্রুতি দিলেন কি করে? বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ।
যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা, কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া, কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালা বানানো, তো তারপরে কেন্দ্রের ঘাড়ে আবার দায়ী চাপাবেন, সেটা যেন না হয়। ওখানকার মানুষ ওখানকার সমস্যা ওখানে সমাধান করবে, আমাদের দেশের মানুষ আমাদের সমস্যা আমরা সমাধান করব। অন্য দেশের ব্যাপারে যদি কেউ খটখটো করে, আমাদের দেশ থেকে কেউ যাতে উস্কানি না দেয় তার ব্যবস্থা করা উচিত। আমাদের রাজ্যে যাতে আবার অন্য দেশ থেকে কেউ উস্কানি না দেয় সেটা দেখা উচিত। 1971 সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিল ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি বলেছিলেন মনে আছে? খান সেনার অত্যাচারে শরণার্থীর মারাত্মক চাপ ভারতের ওপর পড়ছে, তাই সীমা পেরোতে বাধ্য হচ্ছেন। আর তারপরের ইতিহাস সেটা তো সবাই জানেন। যুদ্ধের পর দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মনে আছে? এক, বন্দি পাক সেনা সহ ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে চলে এসেছিল। আর দুই, শেখ মুজিব 1 কোটি শরণার্থী বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। তখনও বাংলাদেশি শরণার্থীরা পশ্চিমবঙ্গে আশ্রয় পেয়েছিলেন, কিন্তু সিদ্ধান্তটা সেটা ছিল ইন্দিরা গান্ধী সরকারের। সাম্প্রতিক অতীতে এরকম পরিস্থিতির মুখোমুখি আরও একবার ভারতকে পড়তে হয়েছে, যখন ওই মায়ানমার থেকে বিতাড়িত 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছিল। তখন বাংলাদেশের দাবি কী ছিল? রোহিঙ্গা শরণার্থীর ভার কিছুটা ভাগ করে নিক ভারত। কিন্তু বিজেপি সরকার তারা অনড় ছিল। কেন ছিল জানেন? গোয়েন্দা রিপোর্ট ছিল রোহিঙ্গাদের ভিড়ে পাকিস্তানের ISI জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তারা ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে। তাই ভারত দরজা খোলেনি। অবশ্য এমনিতেই ফাঁক ফোকর দিয়ে যা ঢুকছে সেটা তো নেহাত কম না। আজই আনন্দপুর থানা এলাকার থেকে গ্রেফতার হয়েছেন 4 বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি অপরাধ সংগঠিত করার জন্য জমায়েত হয়েছিলেন। এটা 4 চাকা গাড়ি থেকে গ্রেফতার করা হয় 4 জনকে। এবার পুলিশ সূত্রের খবর, এই 4 জনই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। কোনো রকম বৈধ পরিচয়পত্র তারা দেখাতে পারেনি। নরেন্দ্রপুর এলাকায় তারা ভাড়া ছিল। এই তো পরিস্থিতি। এই পরিস্থিতিতে দরজার আগল আলগা করলে তখন তো শুধু শরণার্থী আসবে না, শরণার্থী সেজে কে যে ঢুকে পড়বে কে জানে। তবে হ্যাঁ, ভারত দরজা একেবারে খোলেনি তা নয়। 2019-এ নাগরিকত্ব সংশোধনী আইনটা তো পাশ হয়েছে। তাতে বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আসতে বাধ্য শরণার্থীদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার কথা বলার পর তাই জন্য বিজেপি না প্রায় ডাইভ দিয়ে সেই ক্যাচটা লুফে নিয়েছে। তারা বলতে শুরু করেছে, যদি মানবিকতার দোহাই দেওয়ার ছিল তাহলে সিএর বিরোধিতা কেন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ममता जी, आप वही हैं जिन्होंने सीएए के बारे में कहा था कि हम किसी भी हिंदू, सिख, पारसी या क्रिश्चियन शरणार्थी को जो हिंसा से पीड़ित होकर बंगाल में आएंगे उनको घुसने नहीं देंगी। ममता जी ने सीएए का हमेशा विरोध किया है, जबकि सीएए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। लेकिन एक मुख्यमंत्री सीधा घोषणा करे, इसका मतलब क्या है? क्या भारत की एकता को तोड़ना चाहती हैं आप? এখানে যত লোক আশ্রয়হীন আছে তাকে আগে আশ্রয় দিন। যাদের ঘর নেই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলুন ডিসেম্বর মাসের মধ্যে সবাইকে আশ্রয় দিয়ে দেবো, সবাইকে ঘর দিয়ে দেবো। ভালো কথা, তাহলে বুঝবে যে হ্যাঁ সাহস আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ এই বিষয়ে কাল সংক্ষিপ্ত যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাকে সম্পূর্ণ বিকৃত করে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি। তাদের নেতা রবিশঙ্কর প্রসাদ উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষকে
বিভ্রান্ত করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তবে বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ দিতেই পারেন, জানেন তো। এই যে অখিলেশকে পাশে নিয়ে হিন্দুস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার জন্যই তো বিজেপি নেতারা গতকাল থেকে এরকম তেরে ফুরে নামার সুযোগ পেয়েছেন। কিংবা ওই অসহায় বাংলাদেশি রিফিউজিদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন বলেই তো আজ রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকটা করতে পারলেন। নাহলে তো দেখুন, বিজেপির আন্দোলন আর ডুমুরের ফুল, এটা তো এ রাজ্যের সমর্থক হয়ে উঠছিল। তৃণমূলের 21 সমাবেশের পাল্টা হিসেবে ওই গণহত্যা দিবসের ডাক দিয়েছিল বিজেপি। কি হয়েছে? একেবারে লোকাল লেভেলে কিছু রাস্তা অবরোধ, কুশপুতুল জ্বালানো, থানা ঘেরাও, ছোটোখাটো কয়েকটা ঘটনা, এছাড়া তো তেমন কিছু হয়নি। আজ সিএসসির অফিস ঘেরাও কর্মসূচি ছিল, সেটাও পিছিয়ে গেছে। দিন কয়েক আগেই ওই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ করতে গিয়ে মালদায় পুলিশের গুলি খেয়েছেন গ্রামবাসীরা। বিদ্যুৎ নিয়ে কোনো আন্দোলনের এটাই তো সেরা সময় ছিল। কথায় বলে না, লোহা গরম থাকতে থাকতেই পিটিয়ে নিতে হয়। তবে হ্যাঁ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু এই সমস্ত আন্দোলন কর্মসূচি নিয়ে খুব একটা অখুশি নন। তার মনে হচ্ছে যা হচ্ছে যথেষ্ট হচ্ছে, কিন্তু তার আক্ষেপটা সেটা কিন্তু আরও মারাত্মক। অন্য জায়গায় বিজেপি নাকি এখনও ভোট করাতে শেখেনি, এ ব্যাপারে দলের অভিজ্ঞতা নাকি যথেষ্ট কম, এটা তিনি বলছেন। জানেন তো, ভাবুন তো, এটার পরে প্রশ্ন তো করতে ইচ্ছে করবে যে ভোট তো গণতন্ত্রের উৎসব, এখানে আবার করানো ঠরানোর কী পার্ট থাকতে পারে, তাই না? তবে হ্যাঁ, আছে নিশ্চয়ই। এই জন্যই মাঝে মধ্যে এরকম আক্ষেপগুলো নেতারা করে ফেলেন। আচ্ছা, তৃণমূলের কথা যদি এই ব্যাপারে আর কি তাদের পারদর্শিতা থেকে থাকে, তৃণমূলের নেতাদের তো এনেছে বিজেপি, তারপরেও তাদের এরকম কোনো পারদর্শিতা তৈরি হলো না। এটা ট্রেনিং বলে তো ব্যাপার থাকে, ওয়ার্কশপ। যখন আক্ষেপ আছে, আক্ষেপ মেটানোর দায়িত্ব নিলেই তো হয়। কিন্তু যাদের এনেছেন তারাও তো দেখলাম ওই একই সুরে কথা বলছেন। অর্জুন সিং দিলীপ ঘোষের কথাটা একদম লুফে নিয়েছে, ভোট করানোটা নাকি দস্তুর। দেখুন, 26 এর পরে স্টপ, তার আগে হাতে 2 বছরও সময় নেই। শাসক দল ধর্মতলার মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুটছে যে 26-এর ফল এই 24-এর থেকেও ভালো করতে হবে। আর প্রধান বিরোধী দলের অন্যতম কাণ্ডারির আক্ষেপ শুনলেন তো, সেই ভিডিওটা এবার চারপাশে শাসক দলই দায়িত্ব নিয়ে ভাইরাল করে দেবে। অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সেটা শুনে বলেছেন যে বাংলায় বিজেপি নতুন পার্টি। আচ্ছা, এই সব যদি বক্তব্য হয়, ভোট করানো ছেড়ে দিন, ভরসার জায়গাটাতেও কি টিকে থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে না?